এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপু খাচ্ছ না যে? প্রাপ্তির প্রশ্নে প্রত্যয় ফিরে তাকালো তাদের দিকে। তিনজোড়া দৃষ্টি লাবণ্যের দিকে পড়তেই সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় মৃদু হেসে বলল, খাচ্ছি তো, তুমি খাও। প্রাপ্তির খাওয়া প্রায় শেষ। সে লাবণ্যের কথাতেই বুঝতে পারলো তার মনটা এই মুহূর্তে ভালো নেই, একটা সঙ্গ দরকার তার। প্রত্যয় বোনের দিকে চেয়ে নিচু স্বরে বলল, কিছু হয়েছে? প্রাপ্তি মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। প্রত্যয় আর কথা না বাড়িয়ে এক পলক লাবণ্যকে দেখে নিয়ে খাওয়ায় মনোযোগী হলো। আর লাবণ্যের মনে অভিমানের পাহাড় জমতে শুরু করলো ধীরে ধীরে। লাবণ্যের মনের অস্থিরতা খেয়াল করেই প্রাপ্তি তার কাছে আরেকটা আবদার করলো, আপু আমি তোমাকে খাইয়ে দিই। নিশ্চয়ই খাওয়ার মুড নেই এখন তোমার, দাও আমি খাইয়ে দিচ্ছি। প্রাপ্তির আদুরে কথায় লাবণ্যের বিষণ্ণ মনেও হাসি ফুটালো। এমন আদুরে আবদার কি কখনো ফেলা যায়? মেয়েটা তাকে এত বোঝে কি করে, অথচ যার বোঝার দরকার সেই মানুষটা এখনও তার মনটাই বুঝলো না। লাবণ্য হাসি মুখে খাইয়ে দেওয়ার জন্য প্রাপ্তিকে সম্মতি দিলে সে মৃদু স্বরে হাসলো। পাশ থেকে নুহাও ঠোঁটে তৃপ্তির হাসি ফুটালো। তার বান্ধবীটা আস্ত এক মায়ার খনি। এমন একজন বান্ধবী পেয়ে নুহা নিজেকে ভাগ্যবতী মনে করে। প্রাপ্তি হাত ধুয়ে লাবণ্যের প্লেটে হাতে নিল। লাবণ্যের মুখের সামনে খাবার তুলে দিলে সে আলতো হেসে খেয়ে নিল। খাওয়া চলাকালীনই লাবণ্য মনে মনে আওড়ালো, বোনটা হলো আদুরে কন্যা, অথচ তার ভাইটা একদম রসকসহীন, নির্দয়, পাষাণ, অনুভূতিহীন। তবে তাদের এই সুন্দর দৃশ্য যে আর চোখে বেশ কয়েকবার প্রত্যয় দেখে নিয়েছে সে বিষয়ে লাবণ্য পুরোপুরি অজ্ঞাত। ঝলমলে আকাশ থেকে থেকে ঠান্ডা হাওয়া পর্দা ভেদ করে ধেড়সে মন প্রাণ শীতল করে দিচ্ছে। বসন্তকালের আগমন ঘটেছে প্রকৃতিতে। চারিদিকে ফুলের মৌমুখ ঠানে মোহিত হয়ে আছে। এমনই ঠান্ডা শীতল পরিবেশে বিছানায় ল্যাপটপ নিয়ে বসে খুবই সরু চোখে কিছু একটা দেখে চলেছে প্রহর। চিটাগং থেকে গতকালই ফিরেছে সে। কিছুক্ষণ চলে আঙুল চালিয়ে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করল সে। প্রহরের অতিমাত্রায় মনোযোগের ব্যাপারটা এই মুহূর্তে সহ্য হচ্ছে না রাহাতের। সে কিছুক্ষণ আগেই প্রহরদের বাসায় এসেছে। সেই থেকে সে দেখে চলেছে প্রহর একভাবে কাজ করে চলেছে। রাহাত এতক্ষণ বিছানা টানটান হয়ে শুয়ে থাকলেও এবার সে উঠে বসলো। বিরক্তি নিয়ে বলল, প্রহর, তোর কি মনে হচ্ছে না তুই এসব ব্যাপারে একটু বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছিস? এবার একটু থাম দোস্ত। এই ব্যাপারটা আঙ্কেল আন্টি জানতে পারলে কেমন রিয়াক্ট করবে ভেবে রেখেছিস? রাহাতের প্রশ্নে বিশেষ পরিবর্তন দেখা গেল না প্রহরের মধ্যে। সে পূর্বের মতোই ল্যাপটপের দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর মুখে জবাব দিল, আমি এমন কিছু করছি না যার জন্য কারো চক্ষুশূলের কারণ হব। তুইও জানিস আমি কি করছি এবং কেন করছি, তাই বলবো চুপ থাক। আর বেশি বিরক্ত হলে আমার মা তোর জন্য নাস্তা সাজিয়ে রেখেছে, যা গিয়ে খেয়ে নে। রাহাত হতাশ হলো। প্রহরকে বুঝে সে কখনো কোনো ফায়দা করতে পারেনি, কিন্তু ইদানিং তার বন্ধুর জন্য ভীষণ টেনশন হয়। সে যে লাইনে কর্মরত আছে সেখানে তো একজন মানুষ সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে না। পদে পদে বিপদ তার জন্য উৎ পেতে থাকে। আর একমাত্র ছেলের এহেন রূপ দেখার পর তার বাবা মা কেমন রিয়াকশন দিবেন তা ভেবেই রাহাত অস্থির হয়ে যায়। রাহাত ভাবনা থেকে বেরিয়ে পুনরায় বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। গলা ছেড়ে প্রহরের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, তা নয় বুঝলাম, কিন্তু এই বন্ধুর জন্য তো তোর কিছু করণীয় আছে, তাই না? প্রহর গাম্ভীর্য ভঙ্গিতে জবাব দিল, কি বলতে চাইছিস সরাসরি বল। রাহাত সুযোগ পেয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে উঠে বসলো। বালিশটা বুকের সঙ্গে আঁকড়ে ধরে বলল, আর কতক্ষণ লেখা থাকবো বল? একটা মেয়ে খুঁজে দে না, কিছুদিন প্রেম করে একেবারে বিয়ে করে নেব। প্রহর এবার রাহাতের দিকে আশ্চর্য ভঙ্গিতে চেয়ে জবাব দিল, আমাকে কি তোর কাছে ঘটক মনে হয়? বন্ধুর জন্য ঘটক হবে, তাতে দোষ কে? ফালতু কথা বলিস না, কাউকে পছন্দ হয়েছে কিনা সেটা বল। একদম ঠিক ধরেছিস। ওই দিন রেস্টুরেন্টে প্রাপ্তির পাশে মেয়েটা ছিল না, নামটা জানি না, তবে প্রাপ্তির বান্ধবী মনে হয়। মেয়েটা দেখতে শুনতে ভালোই, পছন্দ হয়েছে আমার দোস্ত, একটা ব্যবস্থা করে দে না। প্রহর কিছুক্ষণ রাহাতকে দেখে নিয়ে গালের খুঁজে খুঁজে দাড়িতে হাত বোলালো। তারপর জবাব দিল, আমি এসবই নেই, নিজেরটা নিজে ব্যবস্থা কর। রাহাত দাঁত খিচিয়ে বলল, তুই ব্যবস্থা করে না দিলে জীবনেও বোঝ উঠবে না তোর কপালে। প্রহর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে প্রত্যুত্তর করলো, সেটা সময় হলেই দেখা যাবে। তুই যে প্রাপ্তির প্রেমে হাবুডুবু খাচ্ছিস সেটা আমি জানি না ভেবেছিস? তোর মনের কথা আমি বুঝতে পারি, বুঝলে? একটা উপদেশ দে শোন, মেয়েটাকে তোর মনের কথা বলে দে শীঘ্রই, না হয় পরবর্তীতে কি থেকে কি হয়ে যায় সেটা কিন্তু বলা যাচ্ছে না। প্রহর রহস্যময় কণ্ঠে বলে উঠল, এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না,
শুধু এইটুকু বলবো, সময় কথা বলবে। প্রহরের কথার মানে বোঝার জন্য রাহাত কিছুক্ষণ চুপ রইল। তাদের নীরবতার মাঝে দরজায় এসে উপস্থিত হলো রাত্রি। প্রহরের বলা শেষের কথাটি সে শুনেছে। সে নিশ্চিত তার ভাই প্রাপ্তিকে পছন্দ করে, নয়তো তার জন্য এত কিছু করতো না সে। মানুষ তার জন্যই নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, যাকে সে স্পেশাল ভাবে। আর রাত্রিও খুব করে চায় তার ভাই যেন প্রাপ্তিকেই বিয়ে করে। এজন্য সে নিজের যথাসাধ্য চেষ্টা করবে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। রাত্রি ট্রে হাতে নিয়ে এগিয়ে গেল। রাত্রিকে দেখে রাহাত উঠে বসলে তার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে রাত্রি বলল, রাহাত, তোমাকে মা ডাকছে নাস্তা করার জন্য, যাও ডাইনিং টেবিলে। রাহাত প্রহরের দিকে চেয়ে বলল, তুই যাবি না? প্রহরের জবাব দেওয়ার আগে রাত্রি বলে উঠল, তুমি যাও, আমি এই গম্ভীর মুখটাকে নিয়ে আসছি। রাহাত চলে গেলে প্রহর কিঞ্চিত অপমান বোধ করে বোনের দিকে তাকালো। পরক্ষণে রাত্রির খিলখিল হাসি দেখে কিছু বলার ইচ্ছাটাকে দমিয়ে রেখে চুপ রইল। রাত্রি তার পাশে বসে বলল, তোর কি মন খারাপ? কেন? এই যে চিটাগং থেকে আসার পর থেকে প্রাপ্তিকে দেখতে পাসনি, এজন্য। প্রহর বোনের কথায় হাত চালানো থামালেও মুখ ফুটে কিছু বলল না। চিটাগং থেকে আসার পর সে বোনের মুখেই শুনেছিল প্রাপ্তি নাকি বাসায় নেই, ভাইয়ের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গেছে সে। যে মুখটা দেখার জন্য 4 দিনের কাজ 2 দিনে সেরেছে সে তাকেই এখানে এসে না পেয়ে প্রহরের কেমন অনুভব হচ্ছে সেটা শুধু সেই জানে। দিনকে দিন মেয়েটার প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে যাচ্ছে সে। চোখ বন্ধ করলেই কল্পনার দৃশ্যপটে ভেসে ওঠে তার মায়াবী মুখ, বড় বড় মায়াকারা দুটি চোখের চাহনি। প্রহরের থেকে জবাব না পেয়ে রাত্রি মুখ ফুলিয়ে বলল, তুই কি যে এত ভাবিস আমি সত্যিই জানি না। এবার ল্যাপটপ বন্ধ কর তো, মা ডাকছে, জলদি খেতে আয়। কথা শেষ করে রাত্রি গাম গাম করে হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত গিয়ে প্রহর পিছু ডাকলো। আপি? রাত্রি তৎক্ষণাৎ ঘাড় ফিরিয়ে চাইলে প্রহর কাছে ডাকলো। রাত্রি ধীর কদমে প্রহরের কাছে বসে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রইল। পরক্ষণে মনের চোখে চোখ রেখে প্রহর স্বাভাবিক গলায় বলল, আমার ফোন নাম্বারটা প্রাপ্তিকে দিয়ে দিস। রাত্রি অতিমাত্রায় অবাক হয়ে বলল, কি? শুনিসনি? আবার বলবো? রাত্রি মাথা নেড়ে স্বাভাবিক হয়ে উত্তেজনা নিয়ে বলল, আমি জানতাম আমার ভাইয়ের পছন্দ হয়েছে প্রাপ্তিকে। তুই চিন্তা করছিস না? আমি নাম্বার এক্ষুনি দিয়ে দিচ্ছি। খুব মিস করছিস ওকে, তাই না? প্রহর মনে মনে হাসল, তবে মুখে প্রকাশ না করে ল্যাপটপ বন্ধ করলো। রাত্রির কপালে টোকা দিয়ে বলল, এত কিছু ভাবার দরকার নেই, নাম্বারটা দিয়ে শুধু বলবি যে কোনো বিপদে আপদে যেন আমাকে স্মরণ করে। প্রহর চৌধুরী সবসময় তার পাশে থাকবে। এবার আয়। কথা শেষ করে প্রহর ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকে রুম ছেড়ে বেরোলো। কথার হিসাব মেলাতে মেলাতে রাত্রেও চিন্তিত মনে ভাইয়ের পিছু পিছু ডাইনিং রুমে গেল। প্রত্যয়দের গ্রামের বাড়ি ময়মনসিংহ, নানার বাড়িও কাছাকাছি। ঢাকা থেকে সোজা নিজের চাচার বাড়িতে গেছিল প্রত্যয় আর প্রাপ্তি। একদিন থেকে সমস্ত জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা মিটিয়ে আজ বিকেলের দিকে নানার বাড়িতে ফিরেছে তারা। তাদের আগমনে বাড়ির সকলে ভীষণ আনন্দিত। নানা নানি ছোট মামা মামি তাদের ভীষণই আদর করে। বিকালে পৌঁছে হাত মুখ ধুয়ে নাস্তা করেই প্রত্যয় বাহিরে ঘুরতে গেছে, আর প্রাপ্তি নানির কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে। নানির শরীর থেকে কেমন একটা মা মা গন্ধ পাচ্ছে সে। নানির সংস্পর্শে মায়ের কথা স্মরণ হচ্ছে তীব্রভাবে। প্রাপ্তির বন্ধ চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়ালো। মা থাকলে প্রাপ্তিকে এতটা অসহায় হয়ে থাকতে হতো না। আসলে যাদের মা নেই তাদের পৃথিবীটাই শূন্য, ভীষণ ফ্যাকাশে। প্রাপ্তির চোখে অশ্রু দেখে তার বৃদ্ধা নানি বলল, কাঁদছিস কেন? মায়ের কথা মনে পড়ছে বুঝি? প্রাপ্তি চোখ বন্ধ রেখেই মাথা নাড়ালো। বৃদ্ধা নিজের ভেজা চোখ মুছে আহাজারি করে বললেন, আমার কি মনে পড়ে না? খুব মনে পড়ে আমার মেয়েটার কথা। অল্প বয়সে আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের হায়াত শেষ হয়ে গেল, অথচ আমি বৃদ্ধ হয়ে গেলাম। তবুও আল্লাহ আমার হায়াত শেষ করেনি। তারা বেঁচে থাকতো আর আমাকে নিয়ে যেত। তোরা 2 ভাই বোন তো ভালো থাক, একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না আমি। সন্তান হারানোর কষ্ট যে খুবই ভয়ানক কষ্ট রে প্রাপ্তি, আর এই কষ্ট বয়ে চলছে আমি এত বছর যাবত। প্রাপ্তি ভেজা চোখে নানির দিকে তাকিয়ে দেখতে পেল তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। প্রাপ্তি উঠে বসে তার নানির চোখ মুছে বলল, কান্না করো না তো, তোমার শরীর খারাপ করবে। যার যতদিন হায়াত আছে সে ততদিনই তো বাঁচবে, তাই না নানু? দেখি কাঁদে না।
নানির কান্না থামিয়ে তার রুমে দিয়ে আসলো প্রাপ্তি। নিজের জন্য বরাদ্দ করা রুমে পুনরায় ফিরে আসতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম্বারটা দেখে প্রাপ্তি অবাক হলেও কলটা রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের জবাব আসলো। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? কবে আসবে? কিছু করছি না আপু, আগামীকাল চলে আসবো। সামনে এক্সাম তো, তাই থাকা যাবে না। রাত্রি মৃদু হেসে এবার বলল, একটা নাম্বার দিচ্ছি, মেসেজ করে সেটা সেভ করে নিও। প্রহরের নাম্বার এটা। ভাই আমাকে সব বলেছে, ওই দিন রাতে কি হয়েছিল। তাই পুনরায় এমন বিপদ আসলে তাকে স্মরণ করার জন্য প্রহর আমাকে নাম্বারটা দিতে বলল। তোমার এতে আপত্তি আছে কোনো? প্রাপ্তি কি বলবে বুঝতে পারছিল না। গম্ভীর মুখে মানুষটা তাকে নাম্বার দিতে বলেছে, এটা কিভাবে সম্ভব? ভাবনা থেকে বেরিয়ে সে আড়ষ্ট কণ্ঠে বলল, আপত্তি নেই আপু, উনি যে উপকার করেছেন সে তুলনায় আমি কিছুই করিনি। একটা ধন্যবাদও আমি দেইনি ওনাকে। রাত্রি মৃদু হাস্যে বলল, আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ করে দিচ্ছি। সাবধানে চলে এসো কাল। প্রাপ্তি আলতো হেসে বলল, জি আপু। কল কাটার খানিক পরেই মেসেজ অপশনে নতুন একটা মেসেজ যুক্ত হলো। প্রাপ্তি বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইল সেই নাম্বারটার পানে। হঠাৎই বিচিত্র সব ভাবনারা উকি দিল তার মনের কোণে। লোকটার গম্ভীর কথাবার্তা, তীক্ষ্ণ চাহনি, নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে চলা সবকিছুই আকর্ষণীয়, কিন্তু লোকটা রেগে গেলে ভীষণ ভয়ঙ্কর। প্রাপ্তি ইদানিং লোকটার কথা শোনা মাত্রই লজ্জায় কুঁকড়ে ওঠে। মনে দোলা দিয়ে যায় অন্যরকম হাওয়া। বুকে কাঁপন শুরু হয় তার কথা ভাবলে। তবে লোকটা নাম্বার কেন দিল হঠাৎ? সেও কি প্রাপ্তির মতোই অস্থিরতা অনুভব করে? তাকে কি পছন্দ করে? প্রাপ্তি মৃদু নিঃশ্বাস ছেড়ে মলিন হাসল। তার মতো অনাথ মেয়েকে কেউ ভালোবাসবে সে প্রত্যাশা সে করে কিভাবে? প্রহর হয়তো তার প্রতি দয়া দেখিয়ে তাকে বিপদ থেকে বাঁচিয়েছে এবং পুনরায় বিপদ হলে সাহায্যের হাত বাড়ানোর জন্য নাম্বারও দিয়েছে। আর সে কিসব ভেবে যাচ্ছে? প্রহরের মতো হাই ক্লাস ফ্যামিলির ছেলেদের ভালোবাসার অনুভূতি নিশ্চয়ই তার মতো অনাথ মেয়েকে দেখে হবে না। তার মতো মেয়েকে দয়া দেখানো যায় কিন্তু ভালোবাসা যায় না। সময়টা সকাল। নিজের অফিস কক্ষে বসে বিচিত্রময় সব ভাবনায় বিভোর হয়ে আছেন ইফতেখার সাহেব। প্রত্যয় প্রাপ্তি যখন ছোট ছিল তখন আফরোজা খুব আদর করত তাদের। তবে দিন যত যেতে লাগলো আফরোজার মধ্যেও পরিবর্তন দেখা গেল। ইফতেখার সাহেব ধীরে ধীরে এটুকু উপলব্ধি করতে পারলেন যে আফরোজা আর আগের মতো নেই। একদিন তো প্রাপ্তিকে ধমক দিতেও তিনি দেখে নিয়েছেন। এরপর থেকে মূলত নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহের বীজ বুনেন ইফতেখার মনে মনে প্রতিনিয়ত। তার আড়ালে কি কিছু হচ্ছে যা তিনি জানেন না। এই সন্দেহ থেকেই তিনি ঢাকার বাইরে গেলে প্রাপ্তিকে গ্রামের বাড়িতে দিয়ে আসেন। তার অনুপস্থিতিতে যদি প্রাপ্তির কিছু হয়ে যায় তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবেন না তিনি। তবে আফরোজা তার ভাইয়ের চক্রান্তের সাথে মিলিত কিনা এটা এখনও ইফতেখার সাহেব শিওর না। প্রাপ্তিকে ইকরামের হাতে তুলে দেওয়ার পেছনে যদি আফরোজার হাত থেকে থাকে তাহলে তিনি চিরতরের সম্পর্ক শেষ করে দিবেন ওই ছলনাময়ী নারীর সাথে। নিজের ভাগ্নির গায়ে একটা ফুলের টুকা পড়তে দিবেন না তিনি। নিঃসন্তান হওয়ায় প্রত্যয় প্রাপ্তি দুজনকেই তিনি নিজের সন্তানের মতোই দেখেন। কিন্তু আফরোজা কেন পারছে না? তার সম্পর্কে আরও ভালো করে খোঁজ লাগাতেই হবে। এই সন্দেহ আর কতদিন মনে পুষে রাখবেন উনি? ইফতেখারের ভাবনার মাঝে কক্ষে আগমন ঘটে প্রত্যয়ের। ফর্মাল ড্রেস আপে প্রত্যয় দরজায় দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইলে ইফতেখার মাথা নেড়ে আসার অনুমতি দেন। প্রত্যয় তার মামার সামনের চেয়ারে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, আসতে বলেছিলে? ইফতেখার সাহেব সোজা হয়ে বসলেন, বললেন, তোকে অনেক আগে থেকেই অফিসের এমডি পদটা দিতে বলেছি, কিন্তু তুই নিসনি। যোগ্য না হলে এই চেয়ার বসবি না বলেছিলি। এখন তো যোগ্য হয়েছিস, তাই আমি বলতে চাই তুই এমডি পদটা গ্রহণ কর। আমার বয়স হয়েছে, এত কিছুতে নজর রাখতে হিমশিম খেতে হয়। এবার আর মানা করিস না। তোর দুই ভাই বোন আমার চোখের সামনে থাক, তাহলে আমার শান্তি লাগবে। প্রত্যয় কিছুক্ষণ অন্যমনস্ক থেকে হঠাৎই বলল, কিন্তু আমি তো রাজশাহী যেতে চাইছিলাম মামা। সেখানে ভালো একটা জবের অফার পেয়েছি কিছুদিন আগে। প্রাপ্তিকে নিয়েই ফিরতাম এবার। ইফতেখার সাহেব হঠাৎ অস্থির হয়ে বললেন, প্রাপ্তিকে নিয়ে কেন? প্রত্যয় মাথা নিচু করে বলল, প্রাপ্তি যেতে চাইছিল মামা। কিন্তু কেন? কিছু হয়েছে? আমার আড়ালে কি কিছু ঘটেছে? ঘটে থাকলে বল আমায়, মিথ্যা বলবি না। আমার কিছু হয়? ইফতেখার সাহেব শক্ত কণ্ঠে বললেন, আমি জানতে চাই কি হয়েছে। এই 10 বছর থেকে প্রাপ্তি আমার বাসায় আছে। আগে তো যেতে বলেনি, এখন বলেছে যেহেতু
এর পিছনে কারণ কি? নিশ্চয়ই কিছু আছে, বল আমাকে। প্রত্যয় তার মামার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। মূলত তারও এই লুকোচুরি ব্যাপারটা ভালো লাগছে না, তাই সে রাগ ঢাক না রেখে বলল, মামি প্রাপ্তিকে সহ্য করতে পারে না মামা, সারাক্ষণ কটু কথা শোনায়। কিছুদিন আগে গায়ে হাতও তুলেছিল। প্রাপ্তি এজন্য সারাক্ষণ কান্না করলেও আমাকে কিছু বলেনি, তবে একদিন জোর করাতে সে স্বীকার করে এসব। একদিন হয়তো খুব কষ্ট হচ্ছিল আমার বোনের। মামা, আমি আমার বোনকে কষ্ট দিতে চাই না। মামি যদি ওকে সহ্য করতে না পারে তাহলে এখানে রাখার কোনো মানে হয় না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি প্রাপ্তিকে নিয়ে চলে যাব। কথা শেষ করে প্রত্যয় মামার দিকে চাইতেই খেয়াল করলো তার মামা কেমন যেন করছেন। প্রত্যয় জলদি চেয়ার ছেড়ে উঠে ইফতেখার সাহেবের হাতে মালিশ করে অস্থির হয়ে বলে উঠল, মামা কি হয়েছে, খারাপ লাগছে? ইফতেখার সাহেব মুহূর্তেই চোখে আঙুল ঘষতে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়ে পড়ল। প্রত্যয় ভেবাচাকা খেয়ে গেল। তার মামা কাঁদছে। এটুকু বয়স হয়েছে থেকে সে কখনো তার মামাকে কাঁদতে দেখেনি। প্রত্যয় অস্থিরতার মাঝে ইফতেখার সাহেব ভেজা গলায় বললেন, এসব কথা আগে কেন বলিসনি আমাকে? কবে থেকে এসব হচ্ছে? আমার প্রাপ্তির গায়ে হাত তুলেছে তোর মামি, সেটা আমাকে কেন জানালি না? আমার সন্তান নেই, তোরা চলে গেলে আমি বেঁচে থেকেও মরে যাবো। প্রত্যয়, তোরা পারবি তোর মামাকে একা ফেলে চলে যেতে? প্রত্যয় তার মামার কথা শুনে অপরাধ বোধে ভুগতে লাগলো। মূলত প্রাপ্তিকে নিয়ে যাওয়ার ইচ্ছা তার কোনো কালেই ছিল না, তবে বোনের কষ্ট দেখে এবার সে ভেবেছিল সঙ্গে নিয়ে যাবে, যার কারণে বাড়ি থেকে গতকাল ফিরেই সে প্রস্তুতি নিতে থাকে কথাটা তার মামাকে বলার জন্য। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রাপ্তির কষ্ট থেকে এটুকু বলতে বাধ্য হয়েছি আমি মামা। তোমাকে রেখে যাওয়ার ইচ্ছা আমার ছিল না। তুমি কি চাচ্ছ এখন? ইফতেখার ভেজা চোখ মুছে কণ্ঠ কঠোর করে বললেন, আজই এর একটা বিহিত হবে, ওদের কোথাও যেতে হবে না। যাবে তো সে যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। মামির সঙ্গে ঝামেলা করো না, থাক না, আমরা চলে যাই। আমার মনে হচ্ছে আমার সন্দেহই সঠিক। তোর মামি নিশ্চয়ই তার ভাইয়ের পরিকল্পনার সাথে যুক্ত। প্রত্যয় অবাক হয়ে বলল, কিসের পরিকল্পনা? ইফতেখার সাহেব আর কিছু আড়ালে রাখলেন না। আজ না হয় কাল প্রত্যয় সব জেনে যাবে, তাই এই পর্যন্ত যা যা ঘটেছে সব খুলে বললেন তিনি প্রত্যয়কে। সব শুনে প্রত্যয়ের চোয়াল শক্ত হয়ে উঠল মুহূর্তেই। রাগে ফেটে পড়ে বলল, এসব কখন হলো মামা? এই বেহা নেশাখোরটা আমার বোনের পিছু নিয়েছে, তাহলে তো প্রাপ্তি সেফ না এখানে। সেফ না বলেই তো তোকে এখানে থাকতে হবে। আমি একা আর কত নজর রাখবো বল? তুই ব্যবসার কাজে হাত দে, প্রাপ্তির কাছাকাছি থাক। আমি আরও নিরাপত্তা বৃদ্ধি করছি, আশা করি কিছু হবে না। আরেকবার এলে মামলা দিয়ে সবকটাকে জেলে পুরবো আমি। মামার কথায় আশ্বাস থাকলেও স্বস্তি পেল না প্রত্যয়। তবে রাজশাহী ফিরে যাবার চিন্তা সে ত্যাগ করল। ইফতেখার ও সে মিলে সিদ্ধান্ত নিল আগামীকালেই রাজশাহী গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে সে। একেবারে যাওয়ার চিন্তা ত্যাগ করে অফিস থেকে বাসায় গেল প্রত্যয়। প্রাপ্তিকে বিষয়টা জানালে সেও মত দিল। তার ভাই কাছে থাকলে আর কোনো চিন্তা থাকবে না তার। এবার সে নিশ্চিন্ত। রাত 9টা। প্রহরদের বাসায় ডিনারের দাওয়াত ছিল প্রাপ্তিদের। ইফতেখার সাহেব, প্রত্যয়, প্রাপ্তি ইতিমধ্যে চলে এসেছে। হাফরোজা ভাইয়ের বাসায় থাকায় আসেনি। সন্ধ্যার দিকে গেছেন তিনি ভাইয়ের বাসায়। সে বাসায় থাকলে আজ অনেক কিছুর হিসাব নিকাশ করত ইফতেখার সাহেব। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিতে থাকলে প্রাপ্তি এক ফাঁকে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রাজিয়া বেগম রান্না করছেন। প্রাপ্তি পাশে দাঁড়িয়ে বলল, আমি হেল্প করি আন্টি। রাজিয়া মৃদু হেসে বললেন, না মা, প্রায় শেষ রান্না। একা একা ভালো লাগছে না? রাত্রিও চলে গেছে গতকাল। ও থাকলে তো তোমাকে সঙ্গ দিতে পারতো। না আন্টি, আমি ঠিক আছি, আপনি আছেন না, তাতেই হবে। রাজিয়া প্রাপ্তির গালে হাত বুলিয়ে মিষ্টি হাসলেন। হঠাৎ তার নজর গেল ড্রয়িং রুমে। প্রহর ঘেমে নিয়ে এইমাত্র ফিরেছে। প্রাপ্তিও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইলে ড্রয়িং রুমের সবার সঙ্গে কুশল বিনিময় করে প্রহরকে দ্রুত পায়ে নিজের রুমের দিকে যেতে দেখল। প্রাপ্তির সেখান থেকে দৃষ্টি ফিরিয়ে রাজিয়া বেগমের দিকে তাকালে দেখতে পেলেন তিনি দ্রুত গতিতে চুলায় কফির জন্য পানি বসিয়েছেন। এই গম্ভীর মুখু মানুষটার জন্যই তার মায়ের এত তাড়াহুড়ো করে কফি বসাতে হচ্ছে বুঝতে পেরে প্রাপ্তি মুখ বাঁকালো। কিছুক্ষণের মাঝে রান্না শেষ হলে রাজিয়া বেগম খাবার বেড়ে ডাইনিংয়ে নিয়ে যাচ্ছেন। প্রাপ্তিও হাতে হাতে সাহায্য করলো তাকে। পায়েস নিতে পুনরায় রান্নাঘরে আসলে রাজিয়া ইতস্তত করে বললেন, একটু কফিটা প্রহর রুমে দিয়ে আসবে মা? তোমার আঙ্কেল তারা দিচ্ছে, আমি তাদের খাবারটা দিয়ে আসি। প্রহর কফি না খেয়ে ডিনার করবে না, তুমি দিয়েই চলে এসো।
প্রাপ্তি মনে মনে আড়ষ্ট হলেও মৃদু হেসে বলল, সমস্যা নেই আন্টি, দিন আমি ওনাকে দিয়ে আসছি। প্রাপ্তি কফির মগ হাতে নিয়ে দৌড়ু দৌড়ু বুকে প্রহরের রুমের দিকে এগিয়ে চলল। দরজা হালকা চাপানো। প্রাপ্তি কাপা হাতে দরজা পুরোটা খুলে প্রহরকে কোথাও দেখতে পেল না। সে হাফ ছেড়ে যেন বাঁচল। কফির মগ হাতে নিয়ে বিছানার পাশে এগিয়ে গেল সে। টেবিলের উপরে মগটা রেখে ঘুরতে সে চমকে উঠে দুপা পিছিয়ে গেল। তার কিছু দূর সামনে শুধু ট্রাউজার পরিহিত খালি গায়ে প্রহর দাঁড়িয়ে আছে। সাদা তোয়ালে দিয়ে ট্রিম করা চুলগুলো মুছে নিয়ে ধীর কদমে প্রাপ্তির দিকে এগিয়ে আসছে সে। মাত্রই গোসল সেরে বেরিয়েছে প্রহর। ওয়াশরুম থেকে বেরিয়ে রহস্যময়ী কন্যাকে নিজের রুমে দেখতে পাবে সেটা ভাবেনি সে। তার মায়কারা চোখ দুটো এখন তার দিকে নিবদ্ধ। ঠুটজোড়া তীর তীর করে কাঁপছে। সব সময়ের মতো মাথায় ওড়না টানা। প্রহরকে এভাবে খালি গায়ে এগিয়ে আসতে দেখে প্রাপ্তি আড়ষ্ট হয়ে বলে উঠল, আপনার কফি দিতে এসেছিলাম। প্রহর হাঁটা থামিয়ে প্রাপ্তির চেয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। হাত বাড়িয়ে বিছানায় থাকা টি শার্ট গায়ে জড়ালে প্রাপ্তি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু কিছু দূর এগোতেই ফ্লোরে পানি থাকায় পায়ে স্লিপ খেয়ে পড়ে যেতে নিল সে। প্রহর সেটা লক্ষ্য করে তাৎক্ষণিক কোমর জড়িয়ে নিজের বুকের মধ্যেখানে নিয়ে আসলো তাকে। আচমকা এমন হওয়াতে প্রাপ্তি প্রচণ্ড ঘাবড়ে গিয়ে প্রহরের পিঠ আঁকড়ে ধরল শক্ত করে। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে মাথা তুলতে নিজেকে প্রহরের অতি সন্নিকটে আবিষ্কার করল সে। প্রহরের উদম গায়ে নজর যেতেই প্রাপ্তি হাঁসফাঁস করে উঠল। বুকের কম্পন মাত্রা ছাড়ালো। সে প্রহরের চোখের দিকে তাকালো। প্রহর তার দিকে নেশাক্ত চোখে চেয়ে রয়েছে। এ দৃষ্টির ভাষা আজ যেন ভিন্ন, একটু অন্যরকম। ওই দৃষ্টিতে দৃষ্টি মিলতেই প্রাপ্তি লজ্জায় কুঁকড়ে উঠে প্রহরের শক্তপোক্ত বন্ধন থেকে নিজেকে ছাড়াতে অস্থির হয়ে উঠল। প্রহরও সদ্বিদ ফিরে পেয়ে তাকে বাধা না দিয়ে বাহু বন্ধন থেকে মুক্ত করলো। ছাড়া পেয়ে প্রাপ্তি আর এক সেকেন্ডও দেরি না করে এক প্রকার দৌড়ে রুমের বাইরে চলে গেল। আর সেদিকে চেয়ে থেকে প্রহর ঠোঁটের কোণে কুটিল হাসি ফোটালো। প্রাপ্তিরা বাসায় ফিরেছে কিছুক্ষণ হলো। রাত 12টা এখন। প্রাপ্তি এসে হাত মুখ ধুয়ে বিছানায় কম্বল টেনে শুয়ে পড়েছে। মাঘ মাস শেষ হলেও হালকা শীতের র্যাশ এখনো রয়ে গেছে। প্রাপ্তি নিজেকে কম্বলে মুড়িয়ে নিয়ে লম্বা চুলগুলো বালিশে মেলে দিল। পরক্ষণে কিছুক্ষণ আগের দৃশ্যটি মানসপটে ভেসে উঠতে এই মুহূর্তে লজ্জারা তাকে ঘিরে ধরল। লজ্জার অতিশয্যায় সে চোখ বন্ধ করে কম্বল দিয়ে মুখ ঢাকল। তার স্পষ্ট মনে পড়ছে সে যখন পড়ে যেতে নিচ্ছিল তখন প্রহর তাৎক্ষণিক কোমর জড়িয়ে ধরে তাকে সেভ করে। প্রহরই ভেজা পায়ে রুমে এসেছিল বিধায় প্রাপ্তি সে ভেজা জায়গায় পা রাখাতে পিছলিয়ে পড়ে যেতে নিচ্ছিল। আচমকা এমন কিছু হবে এটা প্রাপ্তি কল্পনাও করেনি। তখন প্রহর তাড়াহুড়ো করে তাকে সেভ করতে গেলে প্রাপ্তির কামিজ কিছুটা উপরে উঠে যায়, যার ফলে প্রাপ্তি নিজের উন্মুক্ত কোমরে প্রহরের হাতের ছোঁয়া অনুভব করে। তাছাড়া খুব শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিল সে। টি শার্ট পুরোপুরি গায়ে না জড়াতে পেরে তার বুক ছিল উন্মুক্ত। তবে কিছু সময় পর ছেড়ে দিলেও গম্ভীর মুখ মানুষটার স্পর্শের কথা স্মরণ করে প্রাপ্তির পুরো শরীরে শিহরণ বোঝাচ্ছে ক্ষণে ক্ষণে। লজ্জার আবেশে গাল দুটোতে গোলাপি আভা ছড়িয়েছে তার। ঠোঁট টিপে মৃদু স্বরে হেসে চলেছে সে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন হলো? এই লোকের সামনে পুনরায় যাবে কি করে? যদিও বাসায় আসার সময় লোকটাকে এক ঝলক দেখেছিল সে, তবে তাদের সাথে একসঙ্গে বসে সে খায়নি। প্রহরের বাবা ইফতেখার সাহেব, প্রত্যয় আর প্রহর একসঙ্গে বসে ডিনার করেছে আর আলোচনা করেছে কিছু একটা নিয়ে। তাদের খাওয়া শেষ হলে রাজিয়া বেগমের সাথে বসে খেয়ে নিয়েছে প্রাপ্তি। তারপর কিছুক্ষণ গল্প গুজব করে বাসায় ফিরেছে তারা। প্রহরের রুম থেকে বেরোনোর পর পুরোটা সময় প্রাপ্তি নিজেকে আড়ালে রাখলেও বিদায়ের সময় লোকটা তার সামনে এসে উপস্থিত হয়। প্রাপ্তি তাকে দেখা মাত্র আড়ষ্ট হয়ে সামনে হাঁটা ধরলে এক পলক পিছনে তাকিয়ে লোকটা ঠোঁটে হাসির ঝিলিক দেখতে পায়। হাসলে কত সুন্দর লাগে তাকে, অথচ সে হাসে না। সারাক্ষণ মুখটাকে গম্ভীর মুখ প্যাঁচার মতো করে রাখে। তখন সে হাসি উপেক্ষা করে চলে আসলেও প্রাপ্তির এখন লোকটার হাসি মুখ পুনরায় দেখতে ইচ্ছে করছে, তার চোখে চোখ রাখতে ইচ্ছে করছে। হঠাৎ করে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো প্রাপ্তি। কি সব ভেবে চলেছে সে? এসব ভাবা তো উচিত নয়। মুহূর্তে প্রাপ্তির ঠোঁটের হাসি উধাও হলো। মনে মনে পণ করলো প্রহরের কথা আর ভাববে না সে। অবশ্য সে প্রহরের কথা ভাবতে চায় না, আপনা আপনি তার ভাবনা মাথায় এসে যায়। প্রাপ্তি মুখ থেকে কম্বল সরিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করে, নিজেই নিজেকে শুধায়, এসব ভালোবাসা তোর জন্য নয় প্রাপ্তি, কন্ট্রোল কর নিজেকে। এসব ভেবেই নিজেকে বুঝে প্রাপ্তি কিছুক্ষণ অন্যমনস্ক থাকলে আচমকা তার দু চোখে ঘুমের এসে ভিড় করলো। খানিক সময়ের ভেতরেই ঘুমে বিভোর হয়ে গেল সে। গভীর রাত, অথচ ঘুম এসে ধরা দিচ্ছে না ইফতেখার সাহেবের চোখে। তার মনটা বেশি আছে। 25 বছর ধরে যে নারীর সঙ্গে তিনি সংসার করেছেন তাকে এখনও তিনি ভালো করে চিনতে পারেননি।
তার আড়ালে আফরোজা প্রাপ্তিকে আঘাত করে এটা মেনে নিতে পারলেও ইকবালের সঙ্গে হাত মিলিয়ে প্রাপ্তিকে তুলে দিতে চেয়েছিল ইকরামের কাছে, সেটা মানতে খুব কষ্ট হচ্ছে তার। আফরোজা এমন কেন করবে? তার মানা করা সত্ত্বেও প্রাপ্তিকে কেন তুলে দেবে ইকরামের হাতে? এসব ভেবে তিনি বড্ড অস্থির হয়ে পড়েছেন। তবে তিনি এখনও এ বিষয়ে নিশ্চিত নয় বিধায় মনকে খানিক শান্ত করলেন। আফরোজাকে ফোন করে ভোরে ফিরতে বলেছেন তিনি। সে আসলে সমস্ত কিছুর জবাব চাইবেন তিনি তার কাছে। সত্যিকার অর্থে ভোরে বাসায় আগমন ঘটে আফরোজার। ইফতেখার সাহেব তখন ঘুমাচ্ছেন। প্রত্যয় রেডি হচ্ছে রাজশাহী যাবার জন্য। প্রাপ্তি দরজা খুলে দিলে আফরোজা চুপচাপ নিজের রুমে চলে গেল। ইফতেখার সাহেবকে ঘুমাতে দেখে তিনি কিছুক্ষণ ডাকাডাকি করে তাকে ঘুম থেকে উঠালেন। ইফতেখার সাহেব তাকে কিছু না বলে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলেন। এই সুযোগে আফরোজা ফোন হাতে ব্যালকনিতে গেলেন। ওপাশ থেকে কলটা রিসিভ হলে তিনি নিচু স্বরে বললেন, যা করবি আজকের মধ্যেই কর। প্রত্যয় চলে যাচ্ছে রাজশাহী, ও ফিরে আসার আগে যেন সব ফাইনাল হয়ে যায়। আজকে সন্ধ্যায় হবে আসল খেলা। এখন রাখছি আমি। আফরোজা আলাপ শেষ করে চারিদিকে সন্দেহের দৃষ্টি বুলালো। তারপর ধীর পায়ে বিছানায় গিয়ে বসলো। ইফতেখার কিছুক্ষণের মধ্যে বের হয়ে তার মুখে মুখে এসে বসলেন। কঠোর ভঙ্গিমায় বললেন, প্রাপ্তির গায়ে আঘাত করছো তুমি, সেটা কি সত্যি? আফরোজা অতি বিস্ময়ে হা হয়ে রইল। এসব কথা জানল কি করে? তার মানে প্রাপ্তি বলেছে। তিনি মনে মনে ফুঁসে উঠলেন। তার ভাবভঙ্গি দেখে ইফতেখার সাহেব পুনরায় বললেন, প্রত্যয় জানিয়েছে আমাকে সে কথা, সত্যি কিনা আমি জানতে চাই। আফরোজা ইফতেখারের যারাই কোনো উপায় না পেয়ে স্বীকার করল। অনুতপ্ত স্বরে বলল, ওই দিন রাগ উঠে গিয়েছিল, তাই এমন করেছি, কিন্তু পরবর্তীতে আর এমন হবে না, তোমাকে কথা দিচ্ছি। ইফতেখার তীব্র রাগের মুখ ফিরিয়ে নিল তার থেকে। আরেকটি প্রশ্ন করলো চিবিয়ে চিবিয়ে, ইকরামের হাতে প্রাপ্তিকে তুলে দেবার পিছনেও নিশ্চয়ই তুমি ছিলে? বিশ্বাস করো, আমি ওইসবে নেই। ইকরাম প্রাপ্তিকে ভালোবাসে বলে এমনটা করেছে, আমি তাকে নিয়ে যেতে বলিনি। ভালোবাসে? ওই বদমাশের মনে ভালোবাসা আছে? হাসালে এসব শুনি। আচ্ছা যাও, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু পরবর্তীতে এসবের সঙ্গে তোমার সংশ্লিষ্টতা খেয়াল করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কথাটা মনে থাকে যেন। নিজের ভাতিজার নামে নিন্দা শুনে আফরোজার ভেতরের আগুনের স্ফুলিঙ্গ ঝলসে উঠলেও নিজেকে শান্ত করল সে। মুখ বুজে সব সহ্য করে অপেক্ষা করে রইল কাঙ্ক্ষিত সময়ের। সকাল 7টায় প্রত্যয় রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো। প্রাপ্তি নাস্তা বানিয়ে ভাইয়ের সামনে দিল। তার মধ্যে ইফতেখার সাহেবও চলে আসলেন টেবিলে। মামার নির্দেশে প্রাপ্তিকে নাস্তা করতে বসতে হলো। ইফতেখার সাহেব খেতে খেতে প্রত্যয়কে জিজ্ঞেস করলেন, কখন আসবি? আজ আসতে পারবি? আগামীকাল আসবো মামা। একদিনে সব ব্যবস্থা করে জার্নি করে আসা যাবে না, তুমি প্রাপ্তিকে দেখে রেখো। সে নিয়ে তুই চিন্তা করিস না। প্রাপ্তির ভালো লাগছে না কিছুই। ভাইয়ের যাওয়ার কথা শুনে তার কান্না পাচ্ছে শুধু। সে খেতেও পারল না। এই জন্য প্রত্যয় খাওয়া শেষ হতেই প্রাপ্তি উঠে ভাইয়ের পিছু পিছু তার রুমে গেল। প্রত্যয় প্রাপ্তির মলিন মুখটা দেখে বলল, একেবারে যাচ্ছি না তো, কালই চলে আসছি। মন খারাপ করিস না বোন, মামা আছে, কোনো চিন্তা নেই। তাছাড়া বাড়িতে 2জন সিকিউরিটি গার্ড রাখা হয়েছে, তোর কিচ্ছু হবে না। খুবই গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়ে গেছে সেখানে, নয়তো আমি যেতাম না এখন। প্রাপ্তি মাথা নিচু করে রইল। চোখগুলো ছলছল করছে তার। প্রত্যয় হালকা হেসে বলল, ওর ভাইকেও গতকাল জানিয়ে এসেছি এসব ব্যাপারে। তোকে যে বিপদ থেকে উনি বাঁচিয়েছেন তাতে সত্যি কৃতজ্ঞ আমি তার প্রতি। তিনি আশ্বাস দিয়েছেন আমাকে নিশ্চিন্তে রাজশাহীতে যাওয়ার, এজন্য আরেকটু সাহস পাচ্ছি আমি। ভাইয়ের মুখে প্রহরের কথা শুনে প্রাপ্তি কিছুটা অবাক হলো। বিস্ময় প্রকাশ করে বলল, উনি তোমার চেয়ে বয়সে বড়? হ্যাঁ, 2 বছরের সিনিয়র। মামা আমাকে তার সম্পর্কে সব বলেছে। প্রাপ্তি আর কিছু না বলে চুপ রইল। প্রত্যয় বোনের গালে হাত রেখে বলল, কিছু লাগবে তোর? কি আনতে হবে বলে দে। কিছু আনতে হবে না, তুমি ফিরলেই হবে, আর কিছু চাই না। প্রত্যয় বোনের আদরে কথায় আলতু হাসলো। প্রাপ্তির গাল টেনে বলল, আমি তো ফিরবই, তবে তোর পছন্দের বইয়ের লিস্টটা দে তো, যেগুলো বাকি আছে আসার সময় নিয়ে আসবো। প্রাপ্তিও মৃদু হেসে ভাইয়ের হাতে লিস্ট ধরিয়ে দিল। প্রত্যয় প্রয়োজনীয় সবকিছু নিয়ে তার মামা মামির কাছে বিদায় নিয়ে প্রাপ্তির সাথে দরজার কাছে আসলো। বাগানে পা বাড়াতেই প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছি, সাবধান থাকিস, হ্যাঁ, মন খারাপ করিস না বোকা। প্রাপ্তি আলতো হেসে সায় জানালে প্রত্যয় বাগান ফিরিয়ে গেটের কাছে থামানো গাড়িতে উঠে গেল। সেদিকে চেয়ে থেকে প্রাপ্তির চোখগুলো ঝাপসা হয়ে উঠল। টপ টপ করে অশ্রু বর্ষণ শুরু হলো চোখের কোনা বেয়ে।
ভাইয়ের বিদায়ের সময় সে কোনোভাবেই কান্না আটকাতে পারে না। বুক ফেটে কান্না আসে তার। ভাই ছাড়া পৃথিবীটা বড্ড ফাঁকা লাগে। তার অসহনীয় কষ্ট হয় তখন। আজ যেন কষ্টটা একটু বেশি হচ্ছে। মনটা কেমন কু ডাকছে। ভাইয়ের অনুপস্থিতিতে কিছু হবে না তো? প্রাপ্তির মন তো ভালো কোনো সংকেত দিচ্ছে না। এসব চিন্তায় প্রাপ্তি অস্থির হয়ে জলমল চোখে এক দৃষ্টিতে চেয়ে রইল আদুরে ফাঁকা রাস্তার পানে। ভাইয়ের বিদায়ে বেদনা হত মন নিয়ে প্রাপ্তি যখন দরজার সম্মুখে দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন ইফতেখার সাহেব। ভাগ্নির দিকে এক পলক চেয়ে দেখেন তার চোখ অশ্রুতে টইটুম্বুর। প্রাপ্তির এই অবস্থা দেখে তিনি নিজের বুকের মাঝেও তীক্ষ্ণ ব্যথা অনুভব করেন। তার পিতৃসুলভ মন হাহাকার করে ওঠে। মেয়েটা কি করুণ ভঙ্গিমায় কাঁদছে, যেভাবে কেঁদেছিল তার পিতা মাতার মৃত্যুর দিন। প্রাপ্তির অসহায়ের মতো এই কান্নাটা সেদিন সহ্য করতে পারেননি বলে ইফতেখার সাহেব তাদেরকে নিজের কাছে নিয়ে এসেছেন। নিজের সন্তানের স্নেহে দুই ভাই বোনকে মানুষ করেছেন। কিন্তু ময়মনসিংহ ছেড়ে এখানে আসার পরে ইকরামের নজরে পড়ে প্রাপ্তি। তখন সে সদ্য কলেজ স্টুডেন্ট। আফরোজার ভাতিজা হওয়ায় প্রায়শই এই বাসায় আসা যাওয়া করতো ইকরাম। ইকরামকে পছন্দ না করলেও বাসায় আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেননি তিনি। তবে কিছুদিন অতিক্রম হতেই যখন প্রাপ্তিকে বিয়ে করতে উঠে পড়ে লাগলো ইকরাম, তখন ইফতেখার সাহেব বেঁকে বসেন। কঠোর নিষেধাজ্ঞা জারি করেন ইকরামের এই বাসায় আসার ব্যাপারে। এরপর থেকে ইকরামের পরিবার এই বাসায় না আসলেও তারা যে নিন্দনীয় পরিকল্পনা করে চলেছে প্রতিনিয়ত সে সম্পর্কে তিনি অবগত। তবে তাদের উদ্দেশ্য তিনি কখনোই সফল হতে দেবেন না। এতদিন যেভাবে প্রাপ্তিকে নিরাপদে রাখার চেষ্টা করে গেছেন, সেই চেষ্টাটা মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন তিনি। আর আফরোজা এদের সঙ্গে জড়িত থাকলে তাকে নিজের জীবন থেকে সরাতে তিনি দুবার ভাববেন না। হঠাৎ ইফতেখার সাহেব নিজস্ব ভাবনা ছেড়ে বেরিয়ে এসে প্রাপ্তির ফোপানো দেখে অস্থির হলেন। মেয়েটা এখনও তার মামার উপস্থিতি টের পায়নি। রাস্তার দিকে চেয়ে ফুপিয়ে কাঁদছে। ইফতেখার সাহেব অস্থির মনে কয়েক কদম এগিয়ে ভাগ্নির সামনে এসে দাঁড়ালেন। প্রাপ্তি তার মামাকে দেখে চোখ মুছে স্বাভাবিক খাবার বৃথার চেষ্টা করলে ইফতেখার বলে উঠলেন, কাঁদছিস কেন? এভাবে বাচ্চাদের মতো কেউ কাঁদে? তোর মামা আছে না, তার চিন্তা কিসে? আর পথ তো ওই কালই চলে আসবে। প্রাপ্তি মাথা তুলে ভেজা গলায় বলল, মামা, আমার খুব অস্থির লাগছে আজ। খারাপ কিছু হবে মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি কোনো বিপদে পড়বো নাকি আমার ভাইয়া? ইফতেখার সাহেবও এই কথা শুনে একটু চিন্তিত হলেন। তবু প্রাপ্তির ভয় কাটাতে তিনি বললেন, কিচ্ছু হবে না, আমি তোর নিরাপত্তার সব ব্যবস্থা করে রেখেছি। আর বাকি রইল পত্তর। আমার বিশ্বাস, নিজেকে রক্ষা করার জন্য পত্তর নিজেই যথেষ্ট। আর তোমার কি হবে মামা, ওরা যদি তোমার ক্ষতি করার চেষ্টায় থাকে? ইফতেখার সাহেব এবার হালকা হাসলেন। এগিয়ে এসে প্রাপ্তির মাথায় হাত রাখলেন, বললেন, আমার কিছু হবে না, উপরে আল্লাহ আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আর যদি মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, চিন্তা করিস না। আজ কয়েকটা জরুরি মিটিং আছে, তাই আমায় যেতে হচ্ছে। সন্ধ্যার দিকেই চলে আসবো, খেয়ে নিবি, ঠিক আছে? প্রাপ্তি মাথা নাড়ালে ইফতেখার সাহেব আলতো হেসে তার মাথায় হাত বুলিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। মামার গাড়িটাও চোখের সামনে থেকে অদৃশ্য হলে প্রাপ্তি নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢোকার আগে ডাইনিংয়ে আফরোজাকে নাস্তা করতে দেখে গেল। প্রাপ্তি বিষণ্ণ মনে চোখ মুছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হতেই নুহার কল আসলো তার ফোনে। প্রাপ্তি বিছানায় বসে কলটা রিসিভ করলো। ভিডিও কল হওয়ায় প্রাপ্তিকে স্ক্রিনে দেখে নুহা অস্থির হয়ে বলে উঠল, তোর চোখ মুখ ফোলা কেন? কাছিলি আবার? কি হয়েছে দোস্ত? প্রাপ্তি মন খারাপ করে বলল, ভাইয়া চলে গেছে। এই জন্য কাঁদতে হয় বোকা? কবে আসবে প্রত্যয় ভাইয়া? আগামীকাল। তাহলে কাঁদছিলি কেন? কি হয়েছে সত্যি করে বলতো। জানি না কি হয়েছে, তবে হঠাৎ করেই খুব টেনশন হচ্ছে আর কান্না পাচ্ছে। নুহা কঠোর গলায় বলল, একদম অযথা টেনশন করবি না তো। তুই সবসময় এমন করে নিজেকে কষ্ট দিস, আর এমন করবি না বলে দিলাম। নুহার শাসনে প্রাপ্তি হাসলো, সম্মতি জানিয়ে বলল, যা, আর কাঁদবো না, টেনশনও করবো না। নুহা মুখ বাঁকিয়ে বলল, এটা তুই সব সময় বলিস। আচ্ছা যাই হোক, প্রহর বাইয়ের দেখা পেয়েছিলে আরো? প্রাপ্তি মুখ কুচকে বলল, ওনার প্রসঙ্গটা টানছিস কেন? দেখা হলেই বা কি? আরে আছে আছে, কারণেই তো জিজ্ঞেস করেছি। বল, দেখা দিয়েছিল? গতকাল রাতে হয়েছিল, তাদের বাসায় ডিনারের দাওয়াত ছিল। নুহা আগ্রহের সহিত বলল, তারপর কিছু হয়নি? কি হবে? নুহা বিরক্ত ভঙ্গিমায় বলল, তোর মাথা হবে, তুই কিছুই বুঝিস না। তবে আমার কি মনে হয় জানিস?
প্রহর ভাইয়ার মনে তোর জন্য ভালোবাসা আছে, যেটা তিনি প্রকাশ করেন না কিন্তু অবশ্যই আছে, নয়তো তোকে সব সময় বিপদের মুখ থেকে বাঁচাতে আসতো না। প্রাপ্তি মৃদু নিঃশ্বাস ছেড়ে বলল, ওনার জায়গায় অন্য কোনো পরোপকারী মানুষ হলেও হয়তো আমাকে বাঁচাতে এগিয়ে আসতো, যেটাকে ভালোবাসা বলা যায় না। নুহা জোর দিয়ে বলল, অবশ্যই এটাকে ভালোবাসা বলা যায়। নুহার কথা শেষ হবার আগেই ড্রয়িং রুম থেকে প্রাপ্তির ডাক পড়ল। প্রাপ্তি তাড়াহুড়ো করে বলে উঠল, যাই, মামি ডাকছে, তোকে পরে কল করছি। নুহা মুখে বিরক্তি প্রকাশ করে বলল, সারাদিন এই মহিলার ডাকে কেন তোকে? নিশ্চয় আবার কোনো কাজ করাবে। প্রাপ্তি বান্ধবীর রাগ দেখে মলিন হেসে বলল, আমার কপালে যে তাই লেখা আছে, যাই হোক রাখছি। প্রাপ্তি কল কেটে দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে বেরোলো। সারাদিন একবারও এখন আর সে বিশ্রামের সুযোগ পাবে না সেটা সে জানে। হাজার কোনো কথা ও একটানা কাজ করে শরীরের বেদনায় ক্লিষ্ট হয়ে আরেকবার তার রুমে আসতে হবে। আহা, কি জীবন! ইকরাম এখন সুস্থ, হাত পায়ের প্লাস্টার খোলা হয়েছে তার 2 দিন আগে। এখন হাঁটাচলা করতে পারে সে, কিন্তু তার এই অবস্থা কে করেছে সেটা সম্পর্কে না জানলেও তার এই ব্যাপারে এখন ধ্যান নেই। তার চিন্তা চেতনা সবটা জুড়ে এখন প্রাপ্তি। এই মেয়েটাকে নিজের করে পাবার তীব্র বাসনা তাকে শান্তি দিচ্ছে না। না যাইতেই কত ধনীর আদরের দুলালিকে ভোগ করেছে সে, অথচ এই মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। কয়েক বছর যাবৎ তার পেছনে ঘুরেও নিজের উদ্দেশ্য হাসিল করতে পারল না। তাছাড়া প্রহরের আগমনে সে আরো ক্ষিপ্ত। ওই দিন রাতে প্রহরের জন্যই প্রাপ্তিকে নিজের করতে পারেনি সে, তাই বলে সে হাল ছেড়ে দেয়নি। আজ পুনরায় নতুন পরিকল্পনা সাজিয়ে নিজের ফুপিকে সে বিষয়ে জানিয়ে দিয়েছে সে। এবার প্রাপ্তি তার হবেই। পরিকল্পনার কথা স্মরণ করে ইকরাম শয়তানি ভঙ্গিমায় হাসল। নিজের বাংলো বাড়ির সোফায় আয়েশ করে শুয়ে পাশে দাঁড়ানো মেয়েটাকে কাছে টানলো। অশ্লীল পোশাক পরা মেয়েটাও ইকরামের টি শার্ট খুলে চুমু খেতে লাগলো। ইকরাম মেয়েটার শরীর ভুগে মত্ত হয়ে গেলে কিছুক্ষণ পর তাকে ছুঁড়ে ফেললো। মেয়েটাও দমে না গিয়ে গ্লাসে মদ ঢেলে পুনরায় ইকরামের কাছে এসে তার কোলে বসলো। ইকরাম এক টানে মদ পুরোটা শেষ করে মেয়েটার ঘাড়ে কামড় বসিয়ে বলল, তোদের ভোগ করেও আমার মদের নেশায় বুধ থাকতে হয়, কিন্তু আমার প্রাণ পাখিকে পেলে আমার আর কিছুই দরকার হবে না। আই লাভ হার ফিগার। ওকে আমি সবসময় নিজের কাছে রাখতে চাই আর অনেক আদর দিতে চাই, কারণ আমার প্রাণ পাখি যে ভীষণ হট। উফ! সারাদিনের ধকল শেষে প্রাপ্তি ক্লান্ত শরীরে সন্ধ্যার দিকে নিজের রুমে আসলো। আজ একটু বেশি কাজ করেছে তার মামি তাকে দিয়ে। 7 দিনের কাজ একদিনই করে নিয়েছে সে। প্রাপ্তি কি কোথাও চলে যাচ্ছে? কেন আজ এত কাজ করালো তাকে দিয়ে? প্রাপ্তি এই কথাটা কয়েকবার ভাবলেও বিশেষ পাত্তা দেয়নি। তাকে গোসলও করতে দেয়নি আজ। প্রাপ্তি দীর্ঘশ্বাস ছেড়ে ক্লান্ত শরীরে ওয়াশরুমে ঢুকে গোসলটা সেরে নিল। চুলগুলো ভালো করে মুছে পিঠে এলিয়ে দিল। হালকা গোলাপি রঙের ওড়নাটা গায়ে জড়িয়ে সে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। এখন ঘুম দরকার তার, তাহলে যদি ক্লান্তি ভাব দূর হয়। প্রাপ্তি ঘুমের উদ্দেশ্যে চোখ বুঝতেই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। প্রাপ্তি চমকে চোখ খুলল। ঘড়িতে তাকিয়ে দেখল 7টা বাজে। তার মামার আসার কথা ছিল 6টায়। এত দেরি হয়েছে কেন আসতে? প্রাপ্তি বিছানা ছেড়ে উঠল মামাকে এক পলক দেখে আসবে বলে, কিন্তু রুম ছেড়ে বেরিয়ে এমন কাউকে দেখতে হবে সেটা মোটেও প্রাপ্তি আশা করেনি। মুহূর্তে 2 পা পিছিয়ে গেল সে। দরজার সামনে ইকরাম দাঁড়িয়ে আছে, সাথে আফরোজাও। তাদের দুজনের মুখে একটু হাসি। সেই হাসি দেখে প্রাপ্তির ভেতরকার সত্তা কেঁপে উঠল এবং তারা ক্রমশ প্রাপ্তির দিকে এগিয়ে আসছে। প্রাপ্তি এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে ঢুক গিলল। নিজেকে অনিরাপদ ভেবে বাঁচানোর তাগিদে সে তাৎক্ষণিক পিছু হতে রুমের ভেতরে ঢুকে তাড়াহুড়ো ভঙ্গিতে দরজার সিটকেনে তুলে দিল। তাৎক্ষণিক দরজার অপর পাশ থেকে সে শুনতে পেল আফরোজার কর্কশ স্বর, এ দরজা খুল বলছি, নয়তো এমন হাল করব তুই নিজেকে দেখে আটকে উঠবি। প্রাপ্তি তীব্র ভয়ে কি করবে দিশা পাচ্ছিল না। সে ঠোঁট কামড়ে কান্না করে বারান্দার দিকে দৌড় দিল। বারান্দা দিয়ে যদি তাকে এসে ধরে নিয়ে যায় তখন কি করবে সে? এই ভয়ে প্রাপ্তি বারান্দার দরজা লাগালো, জানালাও সব কয়টা বন্ধ করে দিল। চুল খামচে ধরে বিছানার কাজ ঘেঁষে ফ্লোরে বসে পড়ল সে। বুকের হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে চলছে তার। অতিমাত্রায় ভয়ে সে আড়ষ্ট হয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। তার সাথে কেন এমনটা হয়? কি দোষ করেছিল সে? কিভাবে বাঁচাবে এখন নিজেকে? প্রাপ্তির ফুপানোর মাঝে উপাস থেকে ইকরামের কণ্ঠ ভেসে এলো, হেই প্রাণ পাখি, দরজা খোলো, নয়তো দরজা ভেঙে বাধ্য হব আমি। এ কথায় প্রাপ্তি ভয়ে আরেকটি কুকড়ে উঠল। যদি দরজা ভেঙে ফেলে কি করবে সে এখন? প্রাপ্তি পাগলের ন্যায় উঠে এদিক ওদিক খাতরে নিজের ফোনটা বের করলো। তার ভাইকে কল দিবে কি? না না না, প্রত্যয় তো রাজশাহী, সে কিভাবে তাকে বাঁচাবে?
বরং এসব জানলে সে টেনশন করে অস্থির হয়ে যাবে। প্রাপ্তি নিজের লম্বা চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে তার মামার নাম্বারে ডায়াল করলো, কিন্তু নাম্বারটা বন্ধ বলছে। ওদিকে দরজা ধাক্কানোর পরিমাণ বেড়েই চলেছে। প্রাপ্তি এবার ফুঁপে উঠল। বুকের স্পন্দনের গতি ক্রমশ বৃদ্ধি পেলে সে আরেকটা নাম্বারে কিছুক্ষণ চেয়ে রইল। গম্ভীর পুরুষ লিখে সেভ করার নাম্বারটা। তাকে কি কল করবে প্রাপ্তি? প্রাপ্তির ভাবনার মাঝেই দরজায় জোরালো শব্দ হলো। প্রাপ্তি বুঝতে পারলেও দরজা ভাঙার চেষ্টা চলছে, তাই সে আর কিছু না ভেবে প্রহরের নাম্বারে ডায়াল করলো। সাথে সাথে কলটা রিসিভ হলে প্রাপ্তি কিছু বলতে চেয়েও ফুপানোর জন্য কিছুই বলতে পারল না। ওপাশে নীরব। হঠাৎই প্রাপ্তির নীরবতার ওপাশের মানুষটি দৃঢ় স্বরে বলে উঠল, কিছু বলবে না? কাঁদছো কেন? প্রাপ্তি দ্বিগুণ ফুঁপে উঠল। অধিক ভয়ে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তার। হঠাৎ খেয়াল হলো লোকটা তাকে তুমি বলে সম্বোধন করছে। প্রাপ্তি খানিক পর নিজেকে ধাতস্থ করলে প্রহর তখনও চুপচাপ ধৈর্য সহকারে প্রাপ্তির কান্নার আওয়াজ শ্রবণ করল সে। একসময় প্রাপ্তি কেঁপে উঠে ভেজা গলায় বলল, খুব ভয় করছে আমার, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আমার খুব ভয় করছে। প্রহর উপাস থেকে অস্থির হলো না, আবার অবাকও হলো না, তবে শান্ত কণ্ঠে খুবই আদুরে ভঙ্গিমায় বলে উঠল, এত ভয় পেতে হয় না, বারান্দার দরজাটা খুলো, আমি এসেছি, কোনো ভয় নেই তোমার, কাঁদে না, দরজাটা খুলে দাও। প্রহরের আদুরে আশ্বাসে প্রাপ্তির ফুপানো অনেকটা কমে এলো। সে এখনও ফোন কানে চেপে ফ্লোরে আড়ষ্ট হয়ে বসে আছে। চোখ দিয়ে বইছে তার অশ্রুর বন্যা। দরজায় এখনও অনবরত শব্দ হচ্ছে। শক্তপোক্ত কাঠের দরজা হওয়ায় তা ভাঙা এত সহজ ব্যাপার নয়। প্রহরের আরেক দফা আহ্বানে প্রাপ্তি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীর অসাড় হয়ে আসছে তার। অতিমাত্রায় ভয় ও দুর্বলতায় পা চলছে না। তবু সে কষ্ট করে বারান্দার দরজার কাছে গেল। দরজা খুলতেই প্রহরের অবয়ব দৃশ্যমান হলো। কালো টি শার্ট, জিন্স পরিহিত প্রহরের মুখের আদল কঠিন। তীক্ষ্ণ চোখজোড়া প্রাপ্তির দিকে এখন নিবদ্ধ। প্রাপ্তি দরজায় হাত রেখে দাঁড়িয়ে থাকলে প্রহর ধীর কদমে এগিয়ে এলো তার কাছে। লম্বা চওড়া মানুষটা কাছাকাছি এসে দাঁড়াতেই এক হাতে চোখ মুছে তার দিকে তাকায় প্রাপ্তি। ওই দুই চোখে তাকাতেই প্রাপ্তির ভেতরটা ধক করে ওঠে। একটু আগের কঠিন চেহারাটা মুহূর্তেই বদলে গেছে। চোখে মুখে শীতলতা বিরাজমান তার এখন। স্থির দৃষ্টিতে তাকে দেখে চলেছে। প্রাপ্তি সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে মাথা নিচু করলে প্রহর তার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করলো। মেয়েটার চোখের পাপড়ি সহ ফুলো ফুলো গাল দুটো ভেজা। অতিরিক্ত কান্নার ফলে ফর্সা মুখটা লালচে হয়ে উঠেছে। চোখ দুটো ফুলে বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে তাকে। থেকে থেকে এখনো ফুপে যাচ্ছে সে। তার লম্বা ক্যাশগুলো ছড়িয়ে ছিটিয়ে যে মুখের উপরে আছড়ে পড়েছে সেদিকে বোধহয় মেয়েটার খেয়ালই নেই। প্রহর থুতনি থেকে হাত সরিয়ে কানের পেছনে চুলগুলো গুছে দিল প্রাপ্তির। প্রাপ্তি মৃদু তালে কেঁপে উঠে পুনরায় প্রহরের দিকে তাকালো। চুলগুলো যে তার উন্মুক্ত মাত্র খেয়াল হলো তার। প্রাপ্তির কিছু করার আগে প্রহর ওড়না টেনে তার চুল ঢেকে দিল। প্রাপ্তি নির্লিপ্ত চোখে লোকটার কর্মকাণ্ড দেখে গেলে প্রহর সযত্নে তার চোখের পানি মুছে দিল। তারপর চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, এ দু চোখে কান্না মানায় না, কান্না তো তারা করে যারা নিজেদের দুর্বল ভাবে। প্রাপ্তি ফ্যালফ্যাল নয়নে চেয়ে থাকলে একটু থেমে প্রহর আবার বলল, প্রথম দেখায় এক আগন্তুক পুরুষকে নিজের যে তেজি রূপ দেখিয়েছিলেন আপনি, সেটা আমি সবসময় আপনার মাঝে দেখতে চাই। এত ভীতু হরিণীর ন্যায় মিয়ে গেলে হবে না, আপনাকে আরও সাহস ও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কি পারবেন না? প্রহরের কথার মর্ম কিছু বুঝতে না পেরে প্রাপ্তি ঠোঁট উল্টে তার দিকে চেয়ে রইল। প্রাপ্তির এরূপ চাহনিতে প্রহর মৃদু হাসল। পরক্ষণে প্রাপ্তির হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। রুমের ভেতরের দিকে যেতে যেতে বলল, কথাগুলোর অর্থ এখন না বুঝলেও চলবে আপনার, পরে নিজ দায়িত্বে বুঝে নেবেন। আগে চলুন তাদের কাছে যারা আপনাকে ভয় দেখানোর চেষ্টায় ছিল, দেখি কি ব্যবস্থা করা যায় তাদের। দরজার কাছে এসে থামতে উপাস থেকে মিস্ত্রির সব কথা ভেসে এলো। আফরোজা দরজায় লাথি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে যাচ্ছে প্রাপ্তিকে। পাশ থেকে ইকরামও বিভিন্ন খারাপ ইঙ্গিতপূর্ণ কথা বলে যাচ্ছে। এসব শুনে প্রহরের চোয়াল শক্ত হয়ে উঠল মুহূর্তে। চোখ দুটো লাল টুকটুকে হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার। প্রাপ্তি পাশ থেকে ঠোঁট ভেঙে তার দিকে তাকালেই প্রহরের প্যান্টের পকেট থেকে ফোন বের করতে দেখল। ফোনে কিছু একটা করে সে হাত বাড়িয়ে দরজার সিটকিনি খুলে দিল। দরজা সম্পূর্ণ খুলে গেলে প্রহরকে এখানে দেখে দুই ব্যক্তির চক্ষু যেন চরক গাছে পরিণত হলো। অতিমাত্রায় বিস্ময়ে তারা হা হয়ে রইল। প্রাপ্তিকে সঙ্গে নিয়ে তাদের মুখোমুখি দাঁড়ালো প্রহর। মুখ তার থমথমে। বিস্ময়ে বেশ কিছুটা কমতেই ইকরাম ফুঁসে উঠল। চেতে উঠে বলল,
এই তুই কি করছিস এখানে? আমার প্রাণ পাখির রুমে তোর কি কাজ? ফুপি ও এখানে কি করছে আমি জানতে চাই। আফরোজার বিস্ময় এখনো কাটছে না। প্রহর কিভাবে প্রাপ্তির রুমে আসতে পারে? তাদের কি প্রেম চলছে? এসব কখন হলো? তিনি কেন জানেন না এই ব্যাপারে? তিনি দাঁত কিরমির করে প্রাপ্তির দিকে তাকালেন। প্রাপ্তি আড়ষ্ট হয়ে প্রহরের কাছে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার সংশয়। মামির চাহনি দেখে প্রাপ্তি ভয় পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আফরোজা হঠাৎই কর্কশ স্বরে বলে উঠলেন, তো সাহস তো কম না, গড়ে পর পুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করিস। বড়লোক পেয়ে প্রহরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিস, তাই না? নষ্ট কোথাকার। দাঁড়া, আসুক তোর মামা, আজই তোকে বাসা থেকে বের করছি। প্রাপ্তির চোখ টলমল করছে এতগুলো বাজে কথা শুনে। প্রহর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকলেও কোনো প্রত্যুত্তর করেনি। আচমকা সে ফোনটা বের করলে আফরোজা দ্বিগুণ চেতে গিয়ে প্রাপ্তিকে আরও কিছু বলতে নিল। ঠিক তখনই প্রহর বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, স্টপ, ড্রামা কম। আগে রেকর্ডিংটা শুনে নিন মিসেস আফরোজা বেগম। প্রহর সাথে সাথে একটা রেকর্ডিং চালু করলে আফরোজার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। ইকরামের এসব নিয়ে মাথা ব্যথা নেই বলে সে প্রাপ্তিকে দেখায় মগ্ন হয়। প্রহর ভয়ানক দৃষ্টিতে আফরোজার দিকে নিক্ষেপ করে তাচ্ছিল্য করে বলে ওঠে, এই রেকর্ডিংটা ইফতেকার আঙ্কেলের কানে গেলে কি হবে ভেবে দেখেছেন? আফসোস, এই পুরো সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হয়ে গেলেন। যে সম্পত্তি একা ভোগের জন্য এতকাল যাবৎ আঙ্কেলের সঙ্গে সংসার করেছেন নমনীয় বউরূপে, তা তো ফাঁস হয়ে যাবে সবার কাছে। এবার কি করবেন? আফরোজা ঠুক গিলে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে প্রহর, আমাকে কেউ ফাঁসাচ্ছে, আর এসবের পিছনে নিশ্চয়ই প্রাপ্তি আছে। প্রহর এবার গামগামে স্বরে বলল, আমাকে গর্ধব পেয়েছেন, যা বুঝাবেন তাই বুঝে নিব। শুনে নিন একটা কথা, প্রাপ্তির মতো নিষ্পাপ মেয়ের দিকে আঙুল তোলার জন্য আপনার শাস্তি হবে ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর তুই হাত পা ভেঙে 1 মাস হাসপাতালের বেডে শুয়ে রাখার পরও আবার এসেছিস প্রাপ্তির দিকে হাত বাড়াতে। তোর এই হাত না ভেঙে কর্তন করা উচিত ছিল, তাহলে আর পুনরায় সেই সাহসটা পেতি না। শেষের কথাটা ইকরামকে উদ্দেশ্য করে বলা হলে এসে চেঁচিয়ে উঠে বলল, তাহলে তুই করছিলি আমার এই অবস্থা? তোকে তো আমি। ইকরামের কথা শেষ হবার আগেই সেখানে উপস্থিত হলেন ইফতেখার সাহেব। সে গামগামের স্বরে ইকরামের উদ্দেশ্যে বললেন, কি করবি তুই? বল কি করবি? ইফতেখারের আগমনে আফরোজা আড়ষ্ট হয়ে গেল। ইকরামও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকলে তাদের কাছে এসে দাঁড়ালেন ইফতেখার। আফরোজার দিকে ক্ষিপ্ত চাহনিতে চেয়ে শরীরের জোরে থাপ্পড় বসিয়ে দিলেন গালে। প্রচন্ড ঘৃণা নিয়ে বললেন, তোর মন মস্তিষ্ক যে এতটা জঘন্য সেটা আমি গুনাহ করেও টের পাইনি আগে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা ছলনাময়ী নারী। তোর মুখও আমি দেখতে চাই না কোনোদিন। আমার পাপ্পিকে তুই শাস্তি দিস নি এতগুলো বছর। তোকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা তুই রাখলি না লুবি মহিলা। কখনোই আপন ভাবিসনি পত্তই পাপ্পিকে, এমনকি আমাকেও। যাকে চিরকাল আপন ভেবেছিস তার কাছে ফিরে যা। তোর ভাতিজাকে নিয়ে আমার বাসা থেকে বের হ, দূর হ, যা। আজ থেকে কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। আমি কঠোর হবার আগেই এখান থেকে চলে যা। ইফতেখার কথা শেষ করতে ইকরাম তেরে এসে বলল, তোর সাহস কি করে হয় বুড়ো আমার ফুপিকে এসব বলার? ফুপি আমাদের সঙ্গেই থাকবে, তুই বের করে দে। আর কে? ইকরামের এমন উগ্র রূপ দেখে প্রহর তার দিকে এগিয়ে আসতে চাইলে প্রাপ্তি তার হাত ধরে থামালো। প্রহর এক পলক তার দিকে চেয়ে সামনে তাকালে রাহাত ও ইশারায় তাকে শান্ত হতে বলল। ইফতেখার সাহেবের সঙ্গেই মূলত রাহাত এসেছিল। ইফতেখারের চোখের দৃষ্টি শুরু করে ইকরামের কলার চেপে ধরে চড় লাগিয়ে দিল। তেজ নিয়ে বলল, আমার বাসায় দাঁড়িয়ে আমাকে শাসাচ্ছিস? এক্ষুনি বের হ এখান থেকে, নয়তো এমন কেসে ফাঁসাবো আজীবন জেলে পচে মরবি। ভাতিজার গায়ে হাত তুলতে দেখে আফরোজা এতক্ষণ ভদ্রতার খোলস ছেড়ে বেরিয়ে এলো। হাত ইফতেখারের দিকে আঙ্গুল তুলে বলল, সব যখন জেনে গেছো তাহলে এটাও জেনে রাখো, আমার বাতিজার গায়ের তোলার পরিণাম কিন্তু ভালো হবে না, আর তোমার সংসারও করতে আমি চাই না। শুধু এইটুকুই বলবো যে অপমান আজ তুমি ইকরাম আমাকে করেছো, এর চেয়ে দ্বিগুণ তোমাকে বুক করতে হবে। আমি তোমাকে শান্তিতে বাঁচতে দেব না ইফতেখার। আফরোজার কথাগুলো শুনে উপস্থিত সকলের মুখে তীব্র ঘৃণার উদ্রেক হলে ইকরামের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল আফরোজা। কিন্তু ইকরাম হাত টেনে বলল, ফুপি আমার প্রাণ পাখিকে না নিয়ে আমি যাচ্ছি না।
আফরোজা কঠিন চোখে ইকরামের দিকে চেয়ে পিছু তাকালো। বাজ খায় গলায় প্রাপ্তির উদ্দেশ্যে বলল, তুই শান্তিতে বাঁচতে পারবি না প্রাপ্তি, তোকেও আমি শান্তিতে থাকতে দিব না, সতর্ক করে গেলাম। প্রাপ্তি একথা শুনে আতঙ্কে জড়সড় হয়ে গেলেও পাশ থেকে প্রহর শক্ত কণ্ঠে বলল, প্রাপ্তির চিন্তা না করে আগে নিজের চিন্তা করুন আফরোজা বেগম, কখন কি হয়ে যায় তা কিন্তু বলা যাচ্ছে না। আফরোজা কিছু না বলে প্রহরের দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে অবশেষে বাসা ছেড়ে বেরোলো। ইকরাম যদিও যেতে চায়নি, তবু দুজনের ভেতরকার কি কথা হয়েছে কে জানে। সে কোনো তাড়ামি না করেই আফরোজার সঙ্গে বের হয়ে গেল। আপদ বিদায় হতেই সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। ইফতেখার সাহেবের মন ভঙ্গুর হলেও প্রহরকে জড়িয়ে ধরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর প্রাপ্তিকে আগলে নিয়ে চোখের অশ্রু বিসর্জন দিলেন। ভেজা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দিস প্রাপ্তি, আমি তোকে নিরাপদে রাখতে পারিনি, আমার আড়ালে দুঃখই পেয়েছিস, তোর এই অদম মামাটাকে ক্ষমা করবি না? প্রাপ্তি ঠোঁট ভেঙে কেঁদে দিল মামার এই অবস্থা দেখে। মামির এই রূপ মেনে নিতে নিশ্চয় খুব কষ্ট হবে তার। প্রাপ্তির চোখ মুছে বলল, এসব কথা বলো না মামা, আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে, সেখানে কারো হাত নেই, কারো প্রতি অভিযোগও নেই আমার। ইফতেখার সাহেব কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকালেন। রাহাতের দিকে আঙ্গুল তুলে প্রাপ্তির উদ্দেশ্যে বললেন, প্রহরের নির্দেশে রাহাত আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে, নয়তো তোর মামাকে জীবিত দেখতি না আজ। প্রাপ্তি এ কথা শুনে অস্থির হয়ে উঠলে ইফতেখার সাহেব সমস্ত কিছু খুলে বললেন। তার অফিস থেকে ফেরার পথে রাস্তায় এক আগন্তুক তাদের গাড়ি থামাতে বলে লিফটের জন্য। সে লোককে গাড়িতে তোলা হলে কিছুক্ষণ পরেই মুখের উপর রুমাল চেপে ইফতেখার সাহেবকে সেন্সলেস করা হয়, সাথে ড্রাইভারকেও। অতঃপর সেই গাড়ি এক ডাকাতের আস্তানার পাশে রেখে উধাও হয়ে যায় সেই লোক। তাদের উদ্দেশ্য ছিল ডাকাতের হাতে ইফতেখারের জীবন নেওয়া, কারণ এক্ষেত্রে কষ্ট হবে বেশি আর তারাও ফেসে যাবে না। কিন্তু প্রহর আগে থেকেই তাদের পরিকল্পনার কথা জেনে যাওয়ায় তা বাস্তবায়ন হয় না। সে রাহাতকে পাঠায় ইফতেখারের কাছে আর নিজে প্রাপ্তিকে বাঁচাতে দেয়াল ডিঙ্গিয়ে ব্যালকনিতে আসে। রাহাত, ইফতেখার ও ড্রাইভারকে সেখান থেকে উদ্ধার করে ফেরার পথে প্রহর একটা রেকর্ডিং পাঠায় তার ফোনে। সেটা শুনে রাহাত সহ ইফতেখার আসল ঘটনা বুঝে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এসব কথা শুনে প্রাপ্তি চিন্তিত মুখে মামার দিকে চেয়ে থাকলে পাশে থাকা প্রহর আচমকা কঠিন চিত্তে ইফতেখার সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, আজ এখন এই মুহূর্তে আমি প্রাপ্তিকে বিয়ে করে আমার বাসায় নিয়ে যেতে চাই আঙ্কেল, আপনার কি সম্মতি আছে এতে? আকাঙ্ক্ষিত কোনো কিছু যদি অপ্রত্যাশিত কায়দায় আচমকা শুনতে পাওয়া যায় তাহলে এর চেয়ে আনন্দের বিষয় বোধ হয় আর কিছুই হতে পারে না। প্রহরের এই প্রস্তাবে ইফতেখার সাহেবের মন প্রফুল্ল হয়ে গেছে নিমিষে। এটাই তো তিনি চাইছিলেন। সত্যি বলতে প্রহরকে সামনাসামনি যেদিন দেখেন সেদিনই তিনি মনে মনে ঠিক করে নেন যে পলাশ সাহেবের কাছে প্রহর আর প্রাপ্তির বিয়ের ব্যাপারে তিনি আলোচনা করবেন। এক দেখাতেই ওনার পছন্দ হয়েছিল ছেলেটাকে। পছন্দ করার মতো ছেলে যে সে। প্রাপ্তি বড় হবার পর থেকে ইফতেখার সাহেব তার বিয়ে নিয়ে টেনশনে ভুগতেন। উপযুক্ত এবং ভালো ছেলে পাবেন কিনা নিজের ভাগ্নের জন্য, সেটাই ছিল তার চিন্তার বিষয়বস্তু। প্রাপ্তি সুন্দর, তার জন্য খুঁজলেই বড়লোক অনেক পাত্র পাওয়া যাবে, কিন্তু পাত্রের মনটা কি সুন্দর হবে? যে ছেলে নারীদেরকে সম্মান দিতে জানে, তিনি মূলত তেমন ছেলেই প্রাপ্তির জন্য চেয়েছিলেন খোদা তাআলার দরবারে। আজ মনে হচ্ছে সেই দোয়া কবুল করেছেন সৃষ্টিকর্তা। ইফতেখার সাহেবের চোখে মুখে আনন্দের বহিঃপ্রকাশ ঘটলেও তিনি দ্বিধান্বিত স্বরে প্রহরের উদ্দেশ্যে বললেন, কি বলছো প্রহর, এসব ভেবে বলছো তো? প্রহর পূর্বের ন্যায় টানটান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মুখের আদল তার অতিমাত্রায় শান্ত। তার দিকে যে তিনজন মানুষ বিস্ফোরিত নয়নে চেয়ে আছে সেদিকে তার মাথা ব্যথা নেই। প্রাপ্তি এখনও এই কথাটা হজম করতে পারছে না। সে এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছে। রাহাতেরও একই অবস্থা। নিজের বিয়ের প্রস্তাব প্রহর নিজেই দিয়েছে এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে রাহাতের। অন্য সব ক্ষেত্রে প্রহর একরোখা ঘাড়তারা হলেও এসব প্রেম বিয়ের ব্যাপারে সে বরাবরই দূরত্ব বজায় রেখে চলেছে, এটা রাহাত জানে। কিন্তু আজ তার বন্ধুর মুখ থেকে কি শুনছে সে? প্রহর চৌধুরী নিজের লজ্জা শরমকে লাথি মেরে পেছনে ফেলে পাত্রীর মামার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাও কি সম্ভব? সবাই যখন নিজেদের ভাবনায় মগ্ন তখনই প্রহর গম্ভীর মুখে উত্তর করলো, আমি সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই আঙ্কেল। আপনি যদি মনে করেন আমি ঝোঁকের বশে বিয়ের কথাটা বলছি তাহলে আপনি ভুল। আমি প্রাপ্তিকে নিজ ইচ্ছায় বিয়ে করতে চাচ্ছি। এখন আপনার সম্মতি প্রয়োজন কেবল। ইফতেখার সাহেব আনন্দে আত্মহারা হবার জোগাড়।
হৃদয় কোণে সুখের ফানুস ফুরে বেড়ালেও তিনি বাহির থেকে শান্ত রইলেন। প্রাপ্তি এবার দারুণ লজ্জা পাচ্ছে। এভাবে নিজের বিয়ের কথা কেউ বলে নাকি? তার তো নিজের এসব শুনেই লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে করছে, অথচ লোকটার চোখে মুখে লজ্জার চিহ্ন মাত্র নেই। প্রহরের জন্য তার মনে ভালো লাগা থাকলেও এসব বিয়ের ব্যাপারে কখনোই ভাবেনি প্রাপ্তি। এদিকে ইফতেখার সাহেব প্রাপ্তিকে একবার দেখে নিয়ে প্রহরের দিকে চাইলেন। প্রহরের কাঁধে হাত রেখে শুধালেন, তোমার মতো যোগ্য ছেলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া আমার কাম্য নয়, তবে প্রত্যেককে এ ব্যাপারে জানাতে হবে। কোনটা যেহেতু তারই, আর প্রাপ্তির সঙ্গেও কিছু আলাপ ছিল আমার। তাছাড়া তোমার বাবার মতো লাগবে তো। প্রহর বিস্ময়ে ফেটে পড়া তার বন্ধুর দিকে একবার চাইল। সে জানায় রাহাতের মনে কি চলছে, তবু সে সেসবকে পাত্তা না দিয়ে তার উদ্দেশ্যে বলল, আব্বু আম্মুকে কল দিয়ে এখানে আসতে বল। তারপর ইফতেখার সাহেবকে পুনরায় সে বলল, সমস্যা নেই আঙ্কেল, আপনারা আলোচনা করুন, তবে বিয়েটা আজ রাতের ভেতরই হওয়া চাই। বাবা মায়ের ব্যাপারটা আমি দেখছি। ইফতেখার মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন বিয়েটা করার জন্য প্রহর ভালোই ডেসপারেট হয়ে আছে। এ ব্যাপারে মানা শুনতে হয়তো সে ইচ্ছুক না, আর ওনারও কি মানা করার সাধ্য আছে? এমন ভালো ছেলে তিনি কোথায় পাবেন? প্রহর আর রাহাতকে ড্রয়িং রুমে বসে ইফতেখার সাহেব প্রাপ্তিকে নিয়ে নিজের রুমে এলেন। অতঃপর ফোন লাগালেন প্রত্যয়ের কাছে। খানিক আগের সমস্ত ঘটনা প্রত্যয়কে খুলে বললে সে এই মুহূর্তে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়, এবং আশ্চর্যজনকভাবে বিয়ের ব্যাপারে সে আমত করেনি। কিন্তু সে আসার পর বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে বলে দিয়েছে। তবে প্রহরের মনোভাব বুঝতে পেরে ইফতেখার সাহেব আজই বিয়ের ব্যাপারে প্রত্যয়কে রাজি করায়। মামার সিদ্ধান্তে অবশেষে প্রত্যয় মত দেয়। প্রত্যয়ের সঙ্গে কথা শেষ করে ইফতেখার সাহেব প্রাপ্তিকে বলেন, তোর অমত আছে এ ব্যাপারে? প্রাপ্তি এখনো ঘোরের মাঝে আছে। এভাবে এত জলদি তার বিয়ে হয়ে যেতে পারে, তাও আবার ওই গম্ভীর মুখ পুরুষের সাথে, সেটা সে ভাবতেই পারছে না। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। তাছাড়া একটু আগের খারাপ মুহূর্তকে ভুলে তার এখন ভীষণ লজ্জা লাগছে। সে মাথা নিচু করে রাখলে ইফতেখার সাহেব বললেন, একটু আগে যা হয়েছে সব ভুলে যা। ওই মহিলার আর জায়গা হবে না আমার বাড়িতে। আর প্রহর ছেলেটাকে আমি ভরসা করতে পারি, ওর কাছেই তুই নিরাপদ থাকবি। প্রহরের সঙ্গে তোর বিয়েটা হলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এখন তুই কি বলিস মা? প্রাপ্তিও যে লোকটাকে খুব বিশ্বাস করে, তার উপস্থিতিতে নিজেকে নিরাপদ অনুভব করে। কিছুক্ষণ অতিবাহিত হলে প্রাপ্তি নীরবতা ভেঙে নিচু স্বরে বলে ওঠে, তোমাদের সম্মতি থাকলে আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। ইফতেখার সাহেব এবার প্রশান্তের হাসি হাসলেন। খারাপ ঘটনার পর ভালো কিছুর ব্যবস্থা করতে তিনি তৎপর হয়ে উঠলেন তৎক্ষণাৎ। প্রহরের বাবা কাজে নিয়ে উপস্থিত হয়েছেন এ বাসায়। তার ছেলে যখন বিয়ে করতে চাইছে, তাহলে ওনার আপত্তি তোলার প্রশ্নই আসে না। নিজের ছেলের ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস আছে ওনার। তাছাড়া প্রাপ্তির মতো লক্ষ্মী মেয়েকে ছেলের বউ হিসেবে সকল মা বাবাই চাই। তিনি ভীষণ খুশি এই ব্যাপারটাতে। রাত্রিতেও খুশিতে রাতের বেলাতেই চলে আসতে পাগল হয়ে গেছিল, কিন্তু পলাশ সাহেব মানা করে বলেছেন সকালে ধীরে সুস্থে আসতে। প্রহরের মা এসে প্রাপ্তির রুমে চলে গেছেন। কিছু গহনা এবং একটা শাড়ি বিছানায় রেখে তিনি প্রাপ্তিকে হাত টেনে নিজের কাছে বসালেন। প্রাপ্তি আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে আছে। রাজিয়া হেসে চেয়ে রইলেন তার দিকে। দুদিন আগে ভাবেননি এই মেয়েটি তার পুত্রবধূ হবে। তবে ছেলের পছন্দের তারিফ করতে হয়। এমন শান্তশিষ্ট মেয়ে যে প্রতিটি মা বাবা নিজের ছেলের জন্য চায়। পরক্ষণে তিনি উঠে প্রাপ্তিকে শাড়ি আর গহনা পরিয়ে নিচে নিয়ে গেলেন। প্রহর আগের গাঁথা পেয়ে আছে, যদিও তার জন্য পাঞ্জাবি আনা হয়েছিল, কিন্তু সে পরেনি। প্রাপ্তিকে ড্রয়িং রুমে নিয়ে আসা হলে প্রহর তার দিকে একবার চাইল। খয়েরি রঙের সুতির শাড়িতে মেয়েটার রূপ যেন ঠিকরে পড়ছে। লজ্জা ভাবের ফলে সারা মুখ তার রক্তিম হয়ে উঠেছে। কি আকর্ষণীয় লাগছে তাকে। প্রহর তৎক্ষণাৎ দৃষ্টি নিচু করল। তাকে বেসামাল করার জন্য এই মেয়ের লজ্জা মাখা মুখটাই যথেষ্ট। প্রাপ্তিকে সোফায় বসিয়ে তার পাশে রাজিয়া বেগমও বসলেন। সকলে ড্রয়িং রুমে উপস্থিত এখন। রাহাত দুষ্টু হেসে নিজের বন্ধুকে খেপাতে চাইছে। এই মুহূর্তে কিন্তু প্রহর তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। বিয়ে করাটাই যেন মুখ্য এখন তার কাছে। ইফতেখার সাহেবের নির্দেশে কাজে কিছুক্ষণের মাঝে বিয়ে পড়ানো শুরু করলেন। রাতের এই নিস্তব্ধ পরিবেশে একদম পারিবারিকভাবে ইসলামিক রীতিতে বিয়েটা সম্পূর্ণ হলো অবশেষে। বিয়ে সম্পূর্ণ হবার পর প্রহর মনে মনে প্রশান্তি অনুভব করলো যেন।
সকলের মিষ্টি মুখ করলে কাজী তাদের থেকে বিদায় নিলেন। পরক্ষণে যখন প্রাপ্তিকে নিয়ে যাওয়া প্রসঙ্গ তোলা হলো, তখন প্রাপ্তির মনে অজানা খারাপ লাগা কাজ করলো। নিজের মামা ভাই এতদিনের বাসগৃহ ফেলে অন্য পরিবারে চলে যাবার চিন্তা মাথায় আসতেই চোখ ফেটে অশ্রু বের হলো তার। ইফতেখার সাহেব তা বুঝে ভাগ্নিকে আগলে ধরলেন। তাকে সান্ত্বনা দেওয়াকালীন হঠাৎই আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেল। প্রাপ্তি সেন্সলেস হয়ে মামার বুকে হেলে পড়ল। এত সকলেই ঘাবড়ে গেল। প্রহর তার দিকে চেয়েছিল বিধায় তৎক্ষণাৎ কাজ শেষে প্রাপ্তিকে নিজের বুকে আগলে নিল সে। তাকে সোফায় বসানো হলে ইফতেখার সাহেব অস্থির হয়ে ডাক্তারের কাছে কল দিলেন। কিছুক্ষণের মাঝে ডাক্তার এসে উপস্থিত হলো। প্রাপ্তিকে ভালোভাবে পরীক্ষা করে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।